বন্ধুরা, গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এটা কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত। বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। যদি কোনো কারণে বাস্তবের সাথে মিল হয়, সেটা নিছক কাকতালীয় ব্যাপার। এর জন্য চ্যানেল কোনোভাবে দায়ী নয়। ধন্যবাদ। ভয়ঙ্কর ভূতের গল্প। আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি রাজীব। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটার নাম পুরানো হাভেলি। রাজশাহী জেলার প্রত্যন্ত এক গ্রামে দাঁড়িয়েছিল এক বিশাল পুরানো হাভেলি। লোকে বলতো হাভেলিটা নাকি অভিশপ্ত। সন্ধ্যার পর ওদিক দিয়ে হাঁটাও নিষেধ। কেমন যেন চাপা কান্না, হাসির আওয়াজ, এমনকি মাঝে মাঝে হাওয়ার মতো ছায়াও দেখা যায়। তবুও এইসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিল শহর থেকে আসা যুবক রায়হান, যিনি ছিলেন একজন তরুণ ইতিহাস গবেষক। গ্রামের পুরানো স্থাপত্য নিয়ে থিসিস করছিলেন তিনি। পুরানো হাভেলি নিয়ে বহু কিংবদন্তি শুনে তার কৌতূহল চরমে উঠেছিল। গ্রামে এসে অনেক জোড়াজুড়ির পর স্থানীয় এক বৃদ্ধ তাকে হাভেলির ঠিকানা দেন। তুমি যদি হাভেলির ভেতরে যাও, ফিরে এসো, কিন্তু সূর্য ডোবার আগে, বুঝলে? কাপা কাপা গলায় বলেছিলেন বৃদ্ধ লোকটি। রায়হান হাসলেন। ভূতের ভয় আমার নেই কাকু। বিকেল 4টা নাগাদ রায়হান হাভেলিতে পৌঁছালেন। বিশাল লোহার গেটটা অনেক কষ্টে ঠেলে খুললেন। ভিতরে ঢুকে তিনি স্তব্ধ হয়ে গেলেন। পুরো জায়গাটায় এক অদ্ভুত শূন্যতা। পাখির ডাক নেই, হাওয়ার শোষো আওয়াজ নেই, শুধু নিস্তব্ধতা, যেন সময়ও থেমে আছে। ঘরের ভেতরে ঢুকে তিনি ছবিগুলো দেখতে লাগলেন। বহু পুরানো রাজকীয় ছবি, ভাঙা আসবাবপত্র, মাটিতে পড়ে থাকা কিছু মরা পুতুল। হঠাৎ একটা দরজা আপনা আপনি খোলা গেল। রায়হান চমকে উঠলেন। দরজার ওপারে এক অন্ধকার সিঁড়ি। নিচে নামার পথে। কৌতূহল তাকে পেয়ে বসল। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সে নামতে শুরু করল। কিন্তু ঠিক তখনই পিছনে এক ঠান্ডা শ্বাসের শব্দ। ঘরে এসেছো, এবার বের হতে পারবে না। রায়হান পিছনে তাকালেন। কেউ নেই, শুধু হালকা ধোয়ার মতো একটা ছায়া অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। এটা কি কল্পনা? নিজেকেই প্রশ্ন করলেন তিনি। কিন্তু গলার ভেতর কেমন যেন একটা শুকনো ভাব। ভয় ধীরে ধীরে জমা হচ্ছে, তবু কৌতূহল তাকে ছাড়ছে না। তিনি সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলেন। প্রতিটি ধাপে কেমন যেন কাপা কাপা শব্দ, যেন মাটির নিচ থেকে কেউ ধূপধাপ করে হাঁটছে। নিচে নেমে এক ছোট ঘরে ঢুকলেন তিনি। ঘরটা যেন অনেক বছর কেউ ব্যবহার করেনি। দেয়ালে কালো ছোপ, ছাদের কোণায় ঝুল, আর ঘরের মাঝখানে এক পুরনো কাঠের দোলনা। আর দোলনাটায় একটা পুতুল বসানো। পুতুলটার চোখ বড় বড়, কালো, চেহারায় একটা অদ্ভুত কৌতুক আর নিষ্ঠুরতা। রায়হান দুলুনি ছুটে গেলেন। ঠিক তখনই পুতুলটা হঠাৎ দুলতে শুরু করলো, নিজের থেকেই। আর সেই সাথে ঘরের কোণায় একটা ছায়ামূর্তি ধীরে ধীরে গড়ে উঠতে লাগলো। একজন মহিলা, লাল শাড়ি পরা, মুখ ঢাকা চুলে। সে ধীরে ধীরে বলল, তুমি ওকে জাগিয়ে দিয়েছ, এখন আর পালানোর রাস্তা নেই। রায়হান পেছনে দৌড় দিতে গেলেন, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। চারপাশটা যেন কেমন অন্ধকারে গিলে নিচ্ছে তাকে। রায়হান দরজার সামনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেললেন, কিন্তু নিঃশ্বাসটা যেন আটকে যাচ্ছে বুকের ভেতর। ঘরের মধ্যে এখন শুধু সেই পুতুল আর লাল শাড়ির মহিলা নয়, একটা অস্পষ্ট কান্নার আওয়াজও শুনতে পাচ্ছেন তিনি। শীতল একটা বাতাস চারপাশে ঘুরছে, অথচ জানালা দরজা সব বন্ধ। তিনি মোবাইলের আলোয় চারপাশ খুঁজতে লাগলেন। দেয়ালের ফাটলে কিছু একটা চকচক করছিল। তিনি কাছে গিয়ে দেখলেন একটা পুরনো আয়না, অর্ধেক ভাঙা। আয়নার গায়ে লাল কালি দিয়ে লেখা, ওর চোখে তাকিও না। ঠিক তখনই পেছনে থেকে এক বাচ্চা মেয়ের গলা, ভাইয়া, তুমি আমায় দেখতে পাচ্ছ? রায়হান ধীরে ধীরে ঘুরলেন। পেছনে এক 7-8 বছরের মেয়ে দাঁড়িয়ে, সাদা জামা, পা খালি, চোখ দুটো বড় বড়, কিন্তু সেই চোখে কোনো মানসিকতা নেই, যেন প্রাণহীন। রায়হান কিছু বলার আগেই মেয়েটি আবার বলল, আমি এখানেই থাকতাম, মা আমায় পুতুল বানিয়ে রেখেছে। রায়হান ভয় পেয়ে সরে দাঁড়ালেন। তখন মেয়েটা ফিসফিস করে বলল, তুমি যদি বাঁচতে চাও, দেয়ালের ভেতরের মুখগুলো জাগিয়ে দাও। ওর গোপনটা জানবে, তাহলেই দরজা খুলবে। রায়হান থমকে গেলেন। দেয়ালের ভিতরের মুখগুলো, সে আয়নার পেছনে খুঁজতে গিয়ে একটা খোপ খুঁজে পেল। সরু খোলা জায়গা, ভেতরে হাত ঢোকানোর পর এক একটা মুখের ছাঁচ পেলেন তিনি, যেন দেয়ালের মধ্যে মানুষ কবর দেয়া ছিল। একটার পর একটা মুখ। আর হঠাৎ একটি মুখ খপ করে রায়হানের হাত চেপে ধরল। ঘরের বাতি জ্বলে উঠল এক ঝলক, আর দেয়াল জুড়ে জেগে উঠল বহু মুখ। চিৎকার করছে, কাঁদছে, ফিসফিস করছে, তুমি আমাদের মুক্তি দাও। রায়হান চিৎকার করে উঠলেন। রায়হানের হাত ধরে রাখা মুখটা হঠাৎই মাটির নিচে টান দিতে লাগলো।
সে প্রাণপণে নিজের হাত ছাড়িয়ে নিল, পড়ে গেল ঘরের এক কোণে। ঘর জুড়ে এখন কান্না, গোঙানি আর ফিসফিস শব্দের দাপট। দেয়াল থেকে বেরিয়ে আসছে অর্ধেক শরীর, পুরুষ, মহিলা, শিশু। কেউ গলায় দড়ি, কারো গায়ে পুড়েছে এমন দাগ, কেউ চোখের কোটর শূন্য। এরা সবাই যেন এক সময় মানুষ ছিল। হঠাৎই সেই লাল শাড়ির মহিলা আবার সামনে এসে দাঁড়ালো। এবার তার চেহারা স্পষ্ট, কিন্তু মুখের একটা দিক গলে গেছে, এক চোখ লাল হয়ে জ্বলছে। সে বলল, তুই জেনে ফেলেছিস বেশি কিছু, এখন তোকে এখানেই থাকতে হবে, আমার মতো, ওদের মতো। রায়হান কাঁপতে কাঁপতে বলল, তোমরা কারা? আমি কিছু করিনি। মহিলা কাহাতক হেসে উঠল, এই হাভেলিতে একসময় জমিদার থাকত, আমি ছিলাম ওর স্ত্রী। পুতুল পছন্দ করত সে, কিন্তু জীবন্ত মানুষ দিয়েই বানাতো। আমার মেয়েকেও। ও ও কে পুতুল বানিয়ে ফেলে? রায়হান স্তব্ধ। মেয়েটা, যে তাকে বলেছিল মা আমায় পুতুল বানিয়ে রেখেছে, সে ছিল সত্যি। মহিলা আবার বলল, আমি প্রতিশোধ নিয়েছি, কিন্তু অভিশাপ থামেনি। এখন যারা এখানে আসে তাদেরও আটকে রাখি। একটাই উপায় আছে, জমিদারের ঘুম ভাঙাও, তাকে শেষ করো, নইলে তুমি কখনোই ফিরতে পারবে না। রায়হান জিজ্ঞেস করল, কোথায় সে? মহিলা বলল, সতীঘর, হাভেলির পেছনের পুরনো কক্ষে। কিন্তু সাবধান, ও এখনো জেগে আছে, যদিও মৃত। ঘরের দরজা এবার খুলে গেল, হাওয়া ঠেলে দিল এক ঠান্ডা হাহাকার। রায়হান জানে, তাকে এখন হাভেলির সবচেয়ে অন্ধকার, ভয়ঙ্কর অংশে পা রাখতে হবে। সতীঘর, যেখানে এক মরা জমিদার এখনো ঘুমিয়ে আছে, মৃত্যু পেরিয়েও। রায়হান ধীরে ধীরে হাভেলির পেছনের দিকে এগিয়ে যাচ্ছিল। চারপাশে অন্ধকার এত ঘন হয়ে উঠেছে, যেন বাতাসেও ভয়ের গন্ধ। ছাদের ওপর হাঁটার শব্দ, দেয়ালে দৌড়ানো ছায়া, আর মাঝে মাঝে কানে আসা দূরের মিছিলের মতো কান্না। হঠাৎ সে দেখতে পেল একটা সরু করিডোর, যার শেষে একটা লাল দরজা। দরজার গায়ে সাদা চুনের দাগে লেখা, যে একবার ঢোকে সে আর মানুষ থাকে না। রায়হান দম নিয়ে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। সতীঘরের ভেতরটা অনেক বড়, ধুলোয় ঢেকে আছে। দেয়ালে টাঙানো রাজকীয় পোশাক, ছাইচাপা কিছু কঙ্কাল, আর মাঝখানে একটা পাথরের খাট, যার ওপরে একটা শরীর বসে আছে। না, শুয়ে নেই, সে বসে আছে, হাঁটু মুড়ে, চোখ বন্ধ করে বসে থাকা এক মৃতদেহ। কিন্তু তার গায়ে এখনো রক্তের দাগ, পরনে রাজকীয় পোশাক, গলার চারদিকে কালো রক্ত জমে শক্ত হয়ে আছে। হঠাৎ সেই মৃতদেহের চোখ খুলে গেল। রায়হান পিছিয়ে গেল কাঁপতে কাঁপতে। পুরানো জমিদারের মৃত চোখে লাল আলো জ্বলছে। সে ধীরে ধীরে বলল, আমার রাজত্ব চুরি গেছে, আমার স্ত্রী, আমার মেয়ে, সবাই বিশ্বাসঘাতক। তুইও মরবি, আমার রাজত্বে কেউ ঢুকে বেঁচে যায় না। রায়হান পেছনে খুঁজতে লাগলো কিছু। হঠাৎ মাটির পাশে একটা লোহার ছুরি পাওয়া গেল। মহিলা যে বলেছিল, তাকে শেষ করো, নইলে তুমিও আটকে পড়বে। জমিদার এবার দাঁড়িয়ে পড়েছে, তার মুখে দন্ত বিকৃতি, শরীরে মাংস নেই বললেই চলে, কিন্তু এক অদ্ভুত শক্তি তার দেহে। সে এক ঝাঁপে রায়হানের ঘাড়ে এসে পড়ে। রায়হান ছুরিটা তুলে তার বুকে ঢুকিয়ে দেয়। কিন্তু জমিদার হেসে ওঠে, আমি মৃত্যুকে জয় করেছি বালক, আমাকে কেউ মারে না। ঠিক তখনই সতীঘরের দেয়াল ফেটে একে একে ঢুকে পড়ল সেই সমস্ত আত্মারা, যাদের মুখ ছিল দেয়ালের ভিতরে। সবাই একযোগে চিৎকার করল, তুই আমাদের কবরখানা বানিয়েছিস, এখন তোর পালা। জমিদার হঠাৎ ছটফট করতে লাগলো, ছুরি থেকে আগুন বের হতে লাগলো, যেন আত্মাদের শক্তি সেই অস্ত্রে ভর করেছে। এক চিৎকারের পর জমিদার পাথরের মতো ভেঙে পড়ল মাটিতে। সব শান্ত হয়ে গেল। ঘরের বাতাসে হালকা গন্ধ, মুক্তি। দরজাটা খুলে গেল আবার। রায়হান কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। পেছনে তাকিয়ে দেখল, সেই মেয়েটা দাঁড়িয়ে আছে দরজায়। সে মৃদু হাসল আর বলল, তুমি আমাদের বাঁচালে ভাইয়া, এবার আমরা ঘুমোতে পারবো। তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল ধোয়ার মতো। রায়হান দরজার বাইরে এসে হাঁপিয়ে পড়ল। সূর্য তখন ডোবার মুখে, আকাশে লালচে আভা। সে বুঝতে পারল, অনেক ঘন্টা কেটে গেছে, অথচ সে হাভেলিতে ঢুকেছিল বিকেলে। গ্রামের দিকে ফিরে যাওয়ার পথে তার মনে হচ্ছিল, যেন পেছনে কেউ ধীরে ধীরে তাকিয়ে তাকিয়ে বিদায় জানাচ্ছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে সেই বৃদ্ধ লোকটি বেরিয়ে এলো, যে তাকে হাভেলির রাস্তা দেখিয়েছিল। বৃদ্ধ বলল, তুই বেঁচে ফিরলি, এত বছরে কেউ পারেনি। রায়হান কাপা গলায় জিজ্ঞেস করল, আপনি জানতেন সব? জমিদারের কথা, তার স্ত্রী, মেয়ে? বৃদ্ধ একটু মাথা নিচু করে বলল, আমি ছিলাম সেই হাভেলির চাকর। চোখের সামনে ওসব ঘটেছিল, কিন্তু কিছু বলতে পারিনি। ওরা সবাই খুন হয়েছিল। আর জমিদার, সে তো মানুষ ছিল না, রাক্ষস ছিল।
রায়হান তখন পকেট থেকে সেই ছুরিটা বের করল। এখন তা একেবারে কালো পাথরে পরিণত হয়েছে, যেন সব শক্তি হারিয়ে ফেলেছে। বৃদ্ধ বলল, তুই হাভেলির অভিশাপ ভেঙেছিস, এখন থেকে আর কেউ হারাবে না ওখানে। তবে তার কণ্ঠ নিচু হয়ে এলো, তোর চোখে এখন যা আছে তা সাধারণ মানুষের নয়। রায়হান থমকে গেল। সেই রাতেই রায়হান গ্রামের মন্দিরের পাশে বসে লিখতে লাগলো নিজের গবেষণার ডায়েরিতে। আজ আমি ইতিহাস লিখিনি, আজ ইতিহাস আমার ভিতরে ঢুকে গেছে। হঠাৎ বাতাসে এক মৃদু শব্দ ভেসে এলো, একটা পুতুলের হাসি। রায়হান জানত সব কিছু শেষ হলেও পুরানো হাভেলি এখনো দাঁড়িয়ে আছে, নতুন কাহিনীর অপেক্ষায়। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।